সকল দর্শক বন্ধুকে আরও একবার শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রিলেভেন্ট কস্টস ফর ডিসিশন মেকিং এর ক্লাস নং 3 করব। বিগত ক্লাস নং 1 এ আমি এই অধ্যায়ের যাবতীয় অঙ্কের ধরন, প্রশ্নের কাঠামো এবং উত্তর দেবার কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে ক্লাস নং 2 তে আমি বাইং অ্যান্ড মেকিং এর একটি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আজকে ক্লাস নং 3 এ আমি আরেকটি অঙ্কের সমাধান করব। এটা হচ্ছে মূলত স্পেশাল অর্ডার এর অঙ্ক। অর্থাৎ যদি একটি প্রতিষ্ঠানে বর্তমানে যে পরিমাণ পণ্য তৈরি করা হয় তার থেকে আরো বেশি পরিমাণ পণ্যের অর্ডার আসে, তবে ওই প্রতিষ্ঠানের কি ওই অর্ডারটি গ্রহণ করা উচিত হবে নাকি উচিত হবে না, এই বিষয়ে আমাকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে মূলত 2017 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে ফয়সাল কেমিক্যাল লিমিটেড টার্নস আউট অ্যাজ সিঙ্গেল প্রোডাক্ট। অর্থাৎ ফয়সাল কেমিক্যাল কোম্পানি একটি সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে। দ্য হাইয়েস্ট ক্যাপাসিটি অফ কোম্পানি ইজ 6 লাখ কেজিস। অর্থাৎ এই কোম্পানির সর্বোচ্চ তৈরি করার ক্ষমতা হচ্ছে 6 লক্ষ কেজি। প্রেজেন্টলি দ্য ফার্ম প্রডিউসেস 4 লাখ কেজিস। কিন্তু বর্তমানে তারা 4 লক্ষ কেজি পণ্য তৈরি করে। তো দেখো বন্ধুরা, এই প্রতিষ্ঠানটির হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 6 লাখ। তারা সর্বোচ্চ 6 লক্ষ কেজি পণ্য তৈরি করতে পারে, কিন্তু বর্তমানে তারা তৈরি করতেছে 4 লক্ষ কেজি পণ্য। অর্থাৎ তারা কিন্তু এখনো চাইলে আরো 2 লক্ষ কেজি পণ্য তৈরি করতে পারে। তো এরপরে প্রশ্নপত্রে বলা আছে যে ইট হ্যাজ রিসিভড এ ফরেন অফার ফর 80,000 কেজিস এট টাকা 13 পার কেজি। অর্থাৎ তারা একটি ফরেন অর্থাৎ বহিরাগত বিশ্বের বা বহিরাগত দেশের বা বাইরের মার্কেটের একটি অফার পেয়েছে, যেখানে বলা হচ্ছে যে 80 কেজি পণ্য যদি তারা তৈরি করে তবে তারা সেই 80 কেজি পণ্যকে 13 টাকা দরে বিক্রয় করতে পারবে। দ্য কোম্পানি সেলস টাকা 17 পার কেজি। অর্থাৎ এই কোম্পানি বর্তমানে 4 লক্ষ পণ্য তৈরি করে, সেটি তারা 17 টাকা দরে বিক্রয় করে। এরপরে বলা আছে দ্য স্ট্যান্ডার্ড কস্ট শিট পার কেজি আর গিভেন বিলো। অর্থাৎ প্রতি কেজির খরচ নিচে দেয়া আছে। এখানে প্রথমে দেয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, দেয়া আছে ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড এবং ফিক্সড ওভারহেড। এরপরে আমাকে বলা হচ্ছে রিকোয়ার্ড যে শুড বি দ্য কোম্পানি অ্যাকসেপ্ট দ্য অফার। অর্থাৎ এই কোম্পানির এই অফারটি, অর্থাৎ এই যে স্পেশাল অর্ডার আসলো, সেই অফারটি গ্রহণ করা উচিত হবে নাকি উচিত হবে না। তো বন্ধুরা, আমাকে দেখতে হবে যে এই যে 80,000 পণ্যের জন্য নতুন করে একটি অফার আসলো, যেই পণ্য তারা বিক্রয় করতে পারবে 13 টাকা দরে। তো এই পণ্যটি তৈরি করার পরে তাদের লাভ হয় নাকি ক্ষতি হয়। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটি কিন্তু দুইভাবে সমাধান করা যায়। আমি এখানে দুইটি নিয়মই দেখিয়ে দিব। তো আমি প্রথমে লিখলাম ডিটেলস রেট পার ইউনিট আর ফরেন মার্কেট। এটি হচ্ছে প্রথম অঙ্কের সমাধানের নিয়ম। আর দ্বিতীয় ক্ষেত্রে এই অঙ্কটির এইখানে আরেক নিয়মে করা যায়, সেটি হচ্ছে রেট পার ইউনিট হোম মার্কেট ফরেন মার্কেট টোটাল, যেটি আমি দেখাবো পরের অংশে। আমি প্রথমে দেখাবো একটি সহজ নিয়ম। এখন দেখো বন্ধুরা, আমি প্রথমে লিখলাম যে আমি কত টাকা বিক্রয় করতে পারবো, আমার সেলস, কারণ আমাকে এখানে বের করতে হবে প্রফিট। অর্থাৎ এই 80,000 পণ্য তৈরি করলে সেই তৈরিকৃত পণ্য বিক্রয় করে কি লাভ হয় না ক্ষতি হয়। আর প্রফিট বের করার নিয়ম তো একদম সহজ, সেটি হচ্ছে আমি বিক্রয় মূল্য থেকে বাদ দিব যাবতীয় ব্যয়কে, তবে আমি পেয়ে যাব প্রফিট। তাই আমি প্রথমে লিখলাম সেলস রেট পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিট বা প্রতি কেজি বিক্রয়ের দাম বা বিক্রয় মূল্য। এখানে বলা আছে যে এই 80,000 পণ্য সে বিক্রয় করতে পারবে 13 টাকা দরে। আর এখানে পণ্য হচ্ছে আমার 80, যার সে অর্ডার পেয়েছে।
এখন যদি আমি গুণ করে দেই ৮০,০০০ গুণ ১৩, তবে চলে আসে ১০,৪০,০০০ টাকা। তো বন্ধুরা, আমি এখন এর থেকে বাদ দিব যাবতীয় ব্যয়, অর্থাৎ এই পণ্যটি তৈরি করতে গেলে এই প্রতিষ্ঠানে কোন কোন ধরনের ব্যয় হবে। এখানে প্রথমেই দেয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আমি লিখলাম লেস কস্ট বা এক্সপেন্স। প্রথমে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখানে দেয়া আছে রেট এবং সেটি হচ্ছে ৬ টাকা। তাহলে যদি ১ কেজি তৈরি করতে খরচ হয় ৬ টাকা, আমি তৈরি করব ৮০,০০০ কেজি, তাহলে আমার মোট খরচ হবে ৮০,০০০ গুণ ৬। আমার তাহলে চলে আসে ৪,৮০,০০০ টাকা। এরপরে দেওয়া আছে ডিরেক্ট লেবার। এখানেও রেট দেওয়া আছে ৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ১ কেজি তৈরি করতে খরচ হবে ৩ টাকা ৫০ পয়সা। তাহলে আমি তৈরি করব ৮০,০০০ কেজি, তাহলে আমার মোট খরচ হয় ৮০,০০০ গুণ ৩.৫০, তবে চলে আসে ২,৮০,০০০ টাকা। এরপরে দেওয়া আছে ভেরিয়েবল ওভারহেড। এবং রেট দেওয়া আছে ৩ টাকা ২৫ পয়সা। অর্থাৎ ১ কেজি তৈরি করতে খরচ হবে ৩ টাকা ২৫ পয়সা। আমি তৈরি করতেছি ৮০,০০০ কেজি, তাহলে আমার মোট খরচ হবে ৮০,০০০ গুণ ৩.২৫, অর্থাৎ 3.25। তাহলে চলে আসে ২,৬০,০০০ টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ৩টি খরচ: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ওভারহেড। এইখানে আরেকটি রেট দেওয়া আছে, সেটি হচ্ছে ফিক্সড ওভারহেড। কিন্তু আমি এইখানে ফিক্সড ওভারহেডকে অন্তর্ভুক্ত করব না, কারণ আমি এটি বলেছিলাম বেসিক ক্লাসে যে ফিক্সড ওভারহেড কখনোই পরিবর্তন হয় না। অর্থাৎ যখন এই ৪ লক্ষ পণ্য উৎপাদন করেছিল, তখন যেই পরিমাণ ফিক্সড এক্সপেন্স হয়েছে, এখন যদি তার থেকে বেশি পণ্য উৎপাদন করে, তবে কিন্তু ওই আগের টাকাই ফিক্সড এক্সপেন্স হবে। অর্থাৎ এখানে কিন্তু এই ৮০,০০০-এর জন্য কিন্তু নতুন করে কোনো প্রকার ফিক্সড এক্সপেন্স করতে হবে না, সেহেতু আমি এখানে ফিক্সড এক্সপেন্সকে অন্তর্ভুক্ত করব না। তো এই ৩টা হচ্ছে আমার মোট ব্যয়। আমি এই ৩টি ব্যয়কে যোগ করলাম। আমি লিখলাম টোটাল কস্ট। আমি যখনই যোগ করলাম ৪,৮০,০০০ যোগ ২,৮০,০০০ যোগ ২,৬০,০০০, আমার চলে আসলো ১০,২০,০০০। এবার দেখো বন্ধুরা, এই যে ৮০,০০০ পণ্য যার আমি অর্ডার পেয়েছি, এই কোম্পানিটি যার অর্ডার পেয়েছে, তো সেই পণ্য বিক্রয় করে তারা পেতে পারে ১০,৪০,০০০ টাকা। আর সেই পণ্য তৈরি করতে গেলে তাদের খরচ হবে ১০,২০,০০০ টাকা। অর্থাৎ তাদের কিন্তু এখানে বিক্রয় করে বেশি টাকা অর্জিত হবে। অর্থাৎ তারা ওই ৮০,০০০ পণ্য তৈরি করতে যে পরিমাণ টাকা ব্যয় করবে, তার থেকে বেশি পরিমাণ টাকা অর্জন করবে ওই ৮০,০০০ পণ্য বিক্রয় করে, এবং সেই টাকাটি হচ্ছে আমার লাভ। আমার এখানে লাভ চলে আসে ২০,০০০ টাকা। এটি হচ্ছে আমার প্রফিট। আমি লিখলাম প্রফিট। এটিকে আমি নাম দিই এ, এর নাম দিই আমি বি। আমি এ থেকে বি কে বাদ দিব, অর্থাৎ এ নামক সেলস থেকে বাদ দিব বি নামক টোটাল কস্ট। আমি তবে পেয়ে যাব প্রফিট। তো দেখো বন্ধুরা, যেহেতু এখানে প্রফিট হয়েছে, সেহেতু কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানটির জন্য উচিত হবে এই অর্ডারটি গ্রহণ করা। অর্থাৎ তারা কিন্তু এই অর্ডারটিকে স্পেশাল
অর্ডারকে অ্যাকসেপ্ট করবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। তবে এই অঙ্কটি আর এক নিয়মে সমাধান করা যায়। আমি এখন দেখাবো সেই নিয়মে অঙ্কটি সমাধান করে। তো বন্ধুরা, আমি পূর্বের ন্যায় লিখলাম সেলস, এখানে কোনো চেঞ্জ হবে না। তবে এইখানে আমি লিখব হোম মার্কেট, অর্থাৎ তারা বর্তমানে যে পরিমাণ পণ্য উৎপাদন করে আর ওই সকল পণ্য বিক্রয় করে তারা যে টাকাটি অর্জন করে। এখানে লিখলাম টোটাল। এটা হচ্ছে সেকেন্ড অল্টারনেটিভ এই অঙ্কের সমাধান করার জন্য। আমি প্রথমে লিখলাম সেলস। দেখো বন্ধুরা, এই যে হোম মার্কেট, এটি হচ্ছে তাদের বর্তমান অবস্থা। তো এইখানে তারা 4 লক্ষ পণ্য উৎপাদন করে আর এই 4 লক্ষ পণ্য তারা বিক্রয় করে 17 টাকা দরে, অর্থাৎ তাহলে তাদের মোট চলে আসে 4 লক্ষ গুণ 17, মোট চলে আসে 68 লক্ষ টাকা। হোম মার্কেটে তারা পণ্য বিক্রয় করে 4 লক্ষ কেজি, আর তারা একটি অফার পেয়েছে, ফরেন অফার। তো তারা ফরেন মার্কেটে পণ্য বিক্রয় করবে 80,000 কেজি। তাহলে মোট চলে আসে 78,40,000। এটি হচ্ছে প্রতিষ্ঠানের মোট বিক্রয় যখন তারা স্পেশাল অর্ডারকে গ্রহণ করবে। এখানে 13 টাকা আর হচ্ছে 17 টাকা। 17 টাকা হচ্ছে বর্তমান হোম মার্কেটের জন্য, আর 13 টাকা হচ্ছে ফরেন মার্কেটের 80,000 পণ্য বিক্রয় করার জন্য রেট। আমি এখন লিখলাম কস্ট। তো এটি তো আমি দেখিয়েছিলাম পূর্বেই। এখানে আমি শুধুমাত্র এই হোম মার্কেটের খরচটি এখন উপস্থাপন করব। যদি ম্যাটেরিয়াল কস্ট 6 টাকা হয় 1 কেজির জন্য, তাহলে আমার এই 4 লক্ষ পণ্য উৎপাদন করার জন্য কত টাকা খরচ হবে, এবং সেটি হচ্ছে 4 লক্ষ গুণ 6, তাহলে চলে আসে 24 লক্ষ টাকা। তাহলে আমার মোট এই 4,80,000 পণ্যের জন্য ব্যয় হবে ম্যাটেরিয়াল কস্ট 28,80,000 টাকা। এবার হচ্ছে লেবার কস্ট। যদি 1 কেজির জন্য খরচ হয় 3 টাকা 50 পয়সা, তাহলে আমার 4 লক্ষের জন্য খরচ হবে মোট 4 লক্ষ গুণ 3.50, তাহলে চলে আসে 14 লক্ষ টাকা। এটি হচ্ছে আমার 4 লক্ষের জন্য, আর এটি হচ্ছে আমার 80,000 পণ্যের জন্য। আমার মোট চলে আসে যোগ করলে 16,80,000 টাকা। এবার হচ্ছে আমার ভেরিয়েবল ওভারহেড 3 টাকা 25 পয়সা পার কেজি। তাহলে আমার 4 লক্ষের জন্য খরচ হয় মোট 4 লক্ষ গুণ 3.25, চলে আসে 13 লক্ষ টাকা। তাহলে আমার মোট কস্ট হয় 13 লক্ষ যোগ 2,60,000, আমার চলে আসে 15,60,000। এই খরচগুলি কিন্তু উভয় ক্ষেত্রেই হবে, কারণ পণ্য যদি বৃদ্ধি পায় তবে কিন্তু এই খরচের পরিমাণও বৃদ্ধি পায়। তো আমি এখন যোগ করলাম, আমার চলে আসলো 24 লক্ষ যোগ 14 লক্ষ যোগ 13 লক্ষ, 51 লক্ষ টাকা। আর এখানে আমার আসলো 10,20,000 টাকা। যোগ করলে মোট কস্ট হয় 61,20,000 টাকা। তো আমি এর সঙ্গে যোগ করব ফিক্সড ওভারহেড, এবং সেটি হচ্ছে 1 টাকা 75 পয়সা প্রতি কেজির জন্য। তাহলে আমার 4 লক্ষের জন্য মোট খরচ হবে 4 লক্ষ গুণ 1.75, আমার চলে আসে মোট 7 লক্ষ টাকা। তো দেখো বন্ধুরা, আমি যা বলেছিলাম পূর্বে যে এইখানে কিন্তু আমার এই ফিক্সড ওভারহেড অন্তর্ভুক্ত হবে না, কারণ ফিক্সড হচ্ছে সেই খরচ যা পণ্যের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার ফলেও বৃদ্ধি পায় না। অর্থাৎ ফিক্সড খরচ, যখন তুমি 1000 কেজি পণ্য উৎপাদন করবা, তখন তোমাকে যেই পরিমাণ ফিক্সড খরচ করতে হবে
যখন তুমি 1000-এর থেকে বেশি পণ্য উৎপাদন করবা তখনও তোমাকে সেই একই পরিমাণ ফিক্সড খরচ করতে হবে। এটি হচ্ছে স্থায়ী খরচ, যার কোনো প্রকার পরিবর্তন হয় না পণ্যের উৎপাদনের জন্য। তো এই জন্য আমার 4 লক্ষ পণ্য উৎপাদনের জন্য খরচ হবে 7 লক্ষ টাকা। এটি আবার বর্তমান অবস্থা হোম মার্কেটে। আর এই ফরেন অফারটি গ্রহণ করলে আমার মোট উৎপাদন চলে আসবে 4,80,000 ইউনিট। তো তখনও কিন্তু আমাকে এই টাকাটি ব্যয় করতে হবে ফিক্সড ওভারহেডের জন্য, অর্থাৎ এই 80,000 পণ্যের উৎপাদনের জন্য এই ফিক্সড ওভারহেডে কোনো প্রকার ইম্প্যাক্ট পড়বে না। তো বন্ধুরা, এইখানে সেই জন্য কোনো প্রকার টাকা আসবে না। তাহলে আমার মোট খরচ হয় ফিক্সড ওভারহেডের জন্য 7 লক্ষ টাকা। দেখো বন্ধুরা, আমি যোগ করলাম আমার মোট কস্ট, সেটি হচ্ছে 68,20,000 টাকা। অর্থাৎ যদি এই প্রতিষ্ঠানটি বর্তমানে 4,80,000 ইউনিট পণ্য মোট উৎপাদন করে তবে তার মোট ব্যয় হবে 68,20,000 টাকা। আমি এখন যোগ করলাম এই টাকাটি, আমার চলে আসলো 58 লক্ষ টাকা। এটি হচ্ছে আমার টোটাল কস্ট। এখানে আমার চলে আসে 10,20,000 টাকা, যা আমার পূর্বেও এসেছিল। এখন আমি এই যে সেলস থেকে বাদ দিব টোটাল কস্ট, তবে আমি পেয়ে যাব প্রফিট। আমি লিখলাম প্রফিট। এখানে আসে 68 লক্ষ টাকা। অর্থাৎ 68 লক্ষ মাইনাস 58 লক্ষ, আমার এখানে লাভ হবে 10 লক্ষ টাকা, যা আমার বর্তমান কন্ডিশন। এবারে এইখানে আমার বিক্রয় থেকে আসে 10,40,000 টাকা। ওই বিক্রিত পণ্যের ব্যয় হয় 10,20,000 টাকা। অর্থাৎ আমার এখানে লাভ থাকে 20,000 টাকা। অর্থাৎ আমার মোট লাভ হয় 10,20,000 টাকা। দেখো বন্ধুরা, তোমরা চাইলে এই নিয়মটি অথবা পূর্বে শুধুমাত্র এই ফরেন মার্কেটের কলামটি দিয়েও অঙ্কের সমাধান করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছামতো অঙ্কের সমাধানটি করতে পারবা, এইখানে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই। দেখো বন্ধুরা, এইখানে এই যে তিনটি কস্ট, এই তিনটি কিন্তু সরাসরি ইম্প্যাক্ট ফেলেছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কারণ এইগুলি কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত এই ফরেন মার্কেটের সঙ্গে। কিন্তু এই যে কস্টটি ফিক্সড ওভারহেড, এর কিন্তু কোনো প্রকার ইম্প্যাক্ট নেই এই ফরেন মার্কেটের জন্য। অর্থাৎ এটিকে নিয়েও অঙ্ক করা যায় বা না নিয়েও অঙ্ক করা যায়। আর যেহেতু এই তিনটি কস্ট সরাসরি সম্পর্কযুক্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য, সেহেতু এর নাম হচ্ছে রিলিভেন্ট কস্ট। আর যেহেতু এই কস্টটির কোনো প্রকার ইম্প্যাক্ট নেই সিদ্ধান্ত গ্রহণের জন্য, সেহেতু এর নাম হচ্ছে ইরিলিভেন্ট কস্ট। তো বন্ধুরা, এরপর তোমরা একটি কমেন্ট করবা। এই ক্ষেত্রে যেহেতু এখানে লাভ হয় এই 80,000 পণ্য উৎপাদন করার জন্য, সেহেতু তুমি এখানে অবশ্যই এই অর্ডারটিকে অ্যাকসেপ্ট করতেই বলবা। তুমি এখানে কমেন্টে এমন লিখতে পারো যে ফয়সাল কেমিক্যাল লিমিটেডের অবশ্যই উচিত এই অর্ডারটি গ্রহণ করা। অর্থাৎ ফয়সাল কেমিক্যাল লিমিটেড শুড বি অ্যাকসেপ্ট দিস অফার বিকজ ইট উইল বি ইনক্রিজ প্রফিট। তো যেহেতু এখানে প্রফিট বৃদ্ধি করে, সেহেতু অবশ্যই এই অফারটিকে গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, এইখানে আরেকটি ছোট্ট বিষয় আছে, সেটি হচ্ছে এই ক্যাপাসিটির বিষয়। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু এই প্রতিষ্ঠানের ক্যাপাসিটি ছিল 6 লক্ষ পণ্য উৎপাদন করার। তারা বর্তমানে উৎপাদন করে 4 লক্ষ পণ্য, যা বিক্রয় করে হোম মার্কেটে। আর দেখো বন্ধুরা, যদি 6 লক্ষ পণ্য মোট উৎপাদন করতে পারে তাদের যন্ত্রপাতি,
তবে কিন্তু তারা 4 লক্ষ উৎপাদন করলে এখনো বাকি আছে 2 লক্ষ পণ্য উৎপাদনের ক্যাপাসিটি। আর এখানে আমার দেয়া আছে মাত্র 80,000 পণ্য। যেহেতু তাদের এখনো 2 লক্ষ পণ্য তৈরি করার ক্যাপাসিটি আছে বা সামর্থ্য আছে, সেহেতু কিন্তু তারা অবশ্যই এই 80,000 পণ্য উৎপাদন করতে পারবে। কিন্তু যদি এখানে বলা হতো যে এইখানে 2 লক্ষ পণ্যের বেশি পণ্যের অফার আসলো, তখন কিন্তু তারা এই পণ্যটি উৎপাদন করতে পারবে না। তখন তাদের ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ বেশি হয়ে যায়। তোমাকে প্রথমেই এটিকে বিবেচনা করতে হবে যে তার আর কতটা ক্যাপাসিটি আছে আর সে কতটুকু পণ্য উৎপাদনের জন্য অফার পেল। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 3। এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমি দেখাবো আরেকটি অঙ্কের সমাধান। সেটি হচ্ছে মূলত পারচেসিং এর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে অঙ্ক। তো বন্ধুরা, ক্লাস নং 4 দেখার আমন্ত্রণ জানিয়ে সকল দর্শক বন্ধুকে বাই।